হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমরা আজকে 17 প্রশ্ন। কোর্সে দেখি 15.1 চলছিল, পেজ 221, 221 পাতা। প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন। একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, তাহলে জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? কি কি মান দিয়েছে তুমি আগে দেখে নাও। একটা আয়তক্ষেত্র, প্রথমত আমি একটু ছবিটা করে নিচ্ছি আগে। এই মনে করো আয়তক্ষেত্র হলো, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দিয়েছে, এটা 15 মিটার। দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে 3 মিটার, ডিফারেন্সটা দৈর্ঘ্য আর প্রস্থের 3 মিটার। তার মানে তুমি কি করবে, দৈর্ঘ্য যত হবে প্রস্থ তার থেকে 3 মিটার কম হবে। অন্তর মানে তো পার্থক্য বোঝায়, যদি ওটা 10 হয় তো একটা 7 হবে, তবে তো তাদের অন্তর 3 হচ্ছে। আর পরিসীমা ক্ষেত্রফল দুটো বার করতে বলেছে। তো পরিসীমার ক্ষেত্রফল তুমি সবসময় শেষ দিকের থেকে যদি ভাবো, তো জমিটির পরিসীমার ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল বার করে, তো দুটো ক্ষেত্রেই তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। দৈর্ঘ্য প্রস্থ আগে আইডেন্টিফাই করো, তারপরে তোমার ক্ষেত্রফল বা পরিসীমা বেরোবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তুমি কি করে পাবে? তুমি কর্ণ জানো, এক্সাক্ট মান দেওয়া আছে 15, বাকি অন্তর দিয়েছে, তাহলে অন্তরটা তুমি কি করবে, দৈর্ঘ্যটাকে এক্স ধরে নাও, আর প্রস্থটা কি হবে, অন্তর মানে কি বিয়োগফল, বিয়োগফল 3। তার মানে দৈর্ঘ্যটা যদি 10 হয়, প্রস্থটা কত হবে, 7 হবে। পার্থক্যটা কত হবে, 3-এর। তার মানে কি বোঝাচ্ছে, যদি একটাকে এক্স ধরো আর একটা তার থেকে 3 কম হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তরটাকে 3 মিটার যেটা বলেছে সেটাকে তুমি এইভাবে সলভ করবে যে দৈর্ঘ্যটাকে এক্স ধরে নাও, প্রস্থটা তার থেকে 3 কমিয়ে দাও। আর না হলে প্রস্থটাকে এক্স ধরো, দৈর্ঘ্যটা তার থেকে 3 বাড়িয়ে দাও, ডিফারেন্সটা যেন 3 থাকে। তাহলে আমরা শুরু করছি, প্রথমে কর্ণ দিয়েছে, কর্ণটা লিখে নিচ্ছি। আচ্ছা, কর্ণটা পর লিখছি, আগে আমরা দৈর্ঘ্য প্রস্থের অন্তরের ব্যাপারটা একটু ঠিক করে নিই। ধরি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার, দৈর্ঘ্যটা আমরা এক্স মিটার ধরে নিলাম, তাহলে প্রস্থ কত হবে, তার থেকে 3 কম, এক্স মাইনাস 3 মিটার। এই বিষয়গুলো আগেও হয়েছে। আবার তুমি যেটা বললাম আর কি, যে তুমি চাইলে প্রস্থটা যদি এক্স ধরো, তাহলে দৈর্ঘ্যটাকে 3 বাড়িয়ে দিবে, +3, কিন্তু দুজনের ডিফারেন্সটা যেন 3 থাকে, কারণ বলেছে অন্তরটা 3 মিটার। আশা করি আরেকটা নিয়ে দরকার হবে না কিছু বলার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো। এবারে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 15, এবার কর্ণ লিখা যাক। তুমি কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, খেয়াল করে দেখো কর্ণের দৈর্ঘ্য। এবারে তুমি অঙ্কটা কি করে এগোবে, কর্ণ দিয়েছে, পরিমিতের অঙ্ক, কর্ণের ফর্মুলা জানা আছে, তাহলে ফর্মুলা বসাও। কর্ণের ফর্মুলা √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান 15। মান উপরে আছে, বসাও। দৈর্ঘ্য এক্স তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 15। ক্লিয়ার ব্যাপারটা? দেখো একদম সাধারণ জিনিস, কিচ্ছু নেই। এবারে স্কোয়ারটাকে ট্রান্সফার করো। আমাদের আসলে এবারে তুমি কি করবে, এক্স এর মান বার করবে। এই ধারণাটা তোমাকে রাখতে হবে যে এক্স এর মান আমি কি করে বার করবো। তাহলে এবারে আগে তুমি রুটকে ট্রান্সফার করো, তারপর দেখা যাক স্কোয়ার কি করেছে। আগে রুটকে ট্রান্সফার করে দাও। রুটটা যদি ট্রান্সফার করো, রুটটা ট্রান্সফার করলে কি হবে, স্কোয়ার হবে। আশা করি তোমরা জানো ব্যাপারটা, তাই আমি বলে নিই একবার। মনে করো এ স্কোয়ার আর এদিকে 5 আছে, তাহলে যদি স্কোয়ার ট্রান্সফার করো তাহলে কি হবে, রুট হয়ে যাবে। তেমনি উল্টো দিকে যদি রুট থাকে মনে করো, আর যদি ট্রান্সফার করো তাহলে স্কোয়ার হয়ে যাবে। এটা নিয়ম বলে, আশা করি তোমরা জানো সবাই, তাও একটু বলে নিলাম। যদি স্কোয়ার থেকে ট্রান্সফার করলে রুট হয়, যদি রুট ট্রান্সফার করলে স্কোয়ার হয়। কারণ কি, এদিকেটা ওদিকে গেলে কি হয়, উল্টো হয়। যেমন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, সেরকম উল্টো হয়ে যায়। তেমনি রুট মানে কি বলে, আসলে রুট মানে হলো পাওয়ারটা 1/2। রুটের মানে পাওয়ার 1/2। 9 সিলেবাসে তোমাদের সূচকের চ্যাপ্টার এগুলো নিশ্চয়ই পেয়ে থাকবে। রুট মানে 1/2। তাহলে যদি স্কোয়ার ট্রান্সফার করো তাহলে স্কোয়ারটা নিচে নেমে গেলো, মানে 1/2 হয়ে গেল। তেমনি রুট যদি ট্রান্সফার করো, এদিকে রুট আছে, তার মানে পাওয়ারটা কত আছে, 1/2 আছে। রুট মানে 1/2। এবার যদি ট্রান্সফার করো তাহলে উল্টে যাবে, উল্টে গেলে 1/2 কি হবে, 2 হয়ে গেল। 2/1, 2/1, একের নিচের কোনো দাম নেই, তার মানে 2। এইভাবে আর কি ব্যাপারটা দাঁড়ায়।
একটু স্পিডে বোঝালাম, যদি অসুবিধা হয় তাহলে আরেকবার পজ করে সামনে এগিয়ে দেখে নাও আমি কি বোঝালাম কথাটা। চলে আসছি এখানে। এবার তুমি কি করবে, এটা এক্স স্কোয়ার থাকা এ প্লাস বি তার হোল স্কোয়ার ছাড়া অন্য কোনোভাবে তুমি ভাঙতে পারবে না একে, ফর্মুলা মাস্ট বি ফর্মুলা চাই এখানে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, 15 স্কোয়ার 15 15 225। আরেকবার দেখে নাও, এক্স স্কোয়ার রইল এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরও ক্লিয়ার করে নিয়ে যাক, এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6x সমান সরি 3 স্কোয়ার 3 3 9 আর মাইনাস 225 নিয়ে এলাম এদিকে ইজ ইকুয়াল টু এদিকে উপরে না 0 উপরে রইল। এক্স স্কোয়ার 2x স্কোয়ার 3 দুগুণে 6 6x প্লাস 3 স্কোয়ার 9 আর এটা চলে এলো মাইনাস 225। একটু যোগ বিয়োগ করে নিয়ে যাক এখানে, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস বড় রাখা মাইনাস আছে, বিয়োগ করো 216 বিয়োগ হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। 2 টাকা কমন নিয়ে নিয়েছি, তারপর মিডল টার্ম ফ্যাক্টর মধ্য সহগে চলে যাও। এক্স 2 টাকা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 0। 3টা থেকে 2 কমন নিলাম, ওদিকে পাঠিয়ে দিব কারণ একটু সহজ করে নেব রাশিটাকে। টুটা যদি ট্রান্সফার করো নিচে হয় তার মানে সমান কত, 0 সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে 0 হয়। কমন না নিলেও মিলবে, কিন্তু কমন নিলে তোমার সলভ করতে সুবিধা হবে। তারা কমন নিলাম আমরা 2 আর তারপরটা আমি পাঠিয়ে দিলাম 0 নিচে 2 সমান 0ই হয়, 0 সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে 0 হয়ে যায়। তার মানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর মধ্যসহগ বিশ্লেষণ চলে এলো, এটা সমান 0। এটা থেকে তুমি সলভ করো এক্স এর মান পাবে। সলভে আসছে আমরা, যদি আমরা এটাকে সলভ করি আমি একবার লিখে নিচ্ছি, এটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স ওয়াট ইজ ইকুয়াল টু 0। 108 লসাও করে নিচ্ছি, 108 যেন 3 আসে, বড় রাশি হলে মুখে মুখে নামটা করতে অসুবিধা হয়, যাই নিশ্চয়ই লসাও করবে, জানো তোমরা আশা করি। এটা 2 5 54 2 27 3 9 3 2 6 7 12 3 2 6 7 12 12 আর 9 12 আর 9 বিয়োগ করলে কত হয় 3 হয়। ঠিক আছে, আমি পেয়ে গেছি। আমি আগে বলেছি মধ্যসহগের অঙ্ক আমি একটু স্পিডেই করবো। এখানে কমন নিচ্ছি এক্স, দুটো দুটো জোড়া জোড়া, মধ্যসহগ শেষ হয়ে গেল। যদি মধ্যসহগের অসুবিধা থাকে আমি আগেও বলেছি, আমাকে জাস্ট একটা কমেন্ট করে দেবে আমার মধ্যসহগের অসুবিধা আছে, আমি একটা ফুল ভিডিও করে তোমাদের আমি ছেড়ে দেবো, ওটার জন্য ডিটেলস বুঝতে পেরে যাবে। এটা সমান 0, এটা সমান 0, এক্স এর মান বার করলো -12 মাইনাস 9 ট্রান্সফার করলো +9, তাহলে এক্স সমান -12 এক্স সমান 9। এবারে নিয়মটা কি বলে, একটা প্লাস একটা মাইনাস যদি আসে তা মাইনাসটাকে বাদ দিয়ে দিতে হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ সব কিছুই কোনোদিন মাইনাসে আসে না। যদি 0 থাকে তো কিছুই নেই, যদি 1 হয় তার মানে এইটুকু, 1 মিটার মানে এইটুকু, 2 মিটার মানে এইটুকু, 3 মিটার মানে এইটুকু। কিন্তু মাইনাস সাইন মানে কি 0 থেকে ছোট, ওটা কোনোদিন অস্তিত্ব হতে পারে কি হতে পারে না, যার জন্য মাইনাস ধরা চলে না। তাহলে ভাষা তুমি কি লিখবে, মাইনাসে যেটা আসবে এক্স যেটা ধরেছে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে ভাষাটা আমরা লিখছি যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই এক্স সমান 9। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই এক্স সমান 9 হলো। এবার এক্স এর মান যদি 9 হয়, এবারে আসা যাক কি কি তোমাকে বার করতে বলেছে। দৈর্ঘ্য প্রস্থটা আগে ক্লিয়ার করে নাও, এতই দৈর্ঘ্য এক্স তাহলে 9 মিটার, আর প্রস্থ x - 3, ছয় মিটার। দৈর্ঘ্য x সমান 9 মিটার, প্রস্থ x হলো 6 মিটার। পেয়ে গেলে দুটো। দেখো অন্তর হলো কত 3 এর, ঠিকই আছে আমাদের সলভটা। এইবার শেষ কাজ বলেছে পরিসীমা ক্ষেত্রফল। তো পরিসীমা ক্ষেত্রফল পুরো চেক করুন, আমি মুছে নেবো এটা। পরিসীমা ক্ষেত্রফল বার করতে বলেছে, পরিসীমা ক্ষেত্রফল বার করে নেবে এবারে।
ঠিক আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি আমরা। তবে পরিসীমাতে আসছি। আয়তক্ষেত্রাকার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য দ্যাট মিন্স 9, প্রস্থ 6, 9 আর 6 যোগ 15, 30 মিটার। একটা উত্তর হয়ে গেল। আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 9 গুণিত 6, 54, ক্ষেত্রফল বেরোলো বর্গ মিটার। বাস হয়ে গেল দুটো উত্তর। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বুঝতে কোয়েশ্চেনটা। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 18 প্রশ্নে। 18 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ছি। 385 মিটার ও 60 মিটার, 385 ইন্টু 60 মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে, চাতাল মানে যে চা আর তাল মিশিয়ে যদি তুমি খাও তাহলে চাতাল হয়, এটা অন্য কিছু বলেছে মনে হয়। চাতাল পাকা করতে, কাঁচা পাকা জানো তো, চাতাল পাকা করতে তার মানে আসলে একটা কোনো সিমেন্টের মনে করো দাওয়া আছে বা ফ্লোর আছে, যেটাকে তোমাকে পাকা করবে মানে সিমেন্ট দিয়ে দিবে। মাটি ছিল, সিমেন্ট দিয়ে দিলে পাকা হয়ে গেল। যেমন তোমাদের মাথাগুলো পাকা করার চেষ্টা করছি আমি আর কি। তো আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ সব থেকে বড় কত মাপের বর্গাকার ইটের টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? যদি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি আমি, তাহলে একটা আয়তকার চাতাল আছে, এই হয়ে গেল চা তাল, 385 মিটার লম্বা আর 60 মিটার চওড়া। ঠিক আছে, এইবার বলেছে এটাকে পাকা করতে যে টাইলস বসাবে, টাইলসটা কিন্তু বর্গাকার হবে। কটা টাইলস বসবে? বর্গাকার, সবচেয়ে বড় মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। কটা টাইলস ব্যবহার করা যাবে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে আয়তকার ক্ষেত্র, এর মধ্যে বর্গাকার পিস বসাতে হবে। এইভাবে বর্গাকার পিস বসাতে হবে। বোঝাটা একটু মন দিয়ে বুঝতে হবে ব্যাপারটা, ধারণাটা ঠিক করার জন্য। তো বর্গাকার টাইলস বসাবে। কতগুলো টাইলস বসবে? সবচেয়ে বড় মাপের বর্গাকার কটা টাইলস বসবে, বা টাইলসটার সর্ববৃহৎ কত মাপের, মানে কেমন মাপটা হবে, কত বাই কত, এটা তোমাকে বার করতে বলেছে। তো যেহেতু বর্গাকার বার করতে বলেছে তাই একটু সমস্যা হচ্ছে। কেমন? মনে করো তুমি এটাও 10 বাই 10, এইভাবে 10 বাই 10 মিটার মনে করো আমি টাইলস কিনলাম। তাহলে তুমি বসাচ্ছ, এই করে বসাচ্ছ, আরো বসাচ্ছ, শেষে যে জায়গাটা পড়ে রইলো সেটা দেখবে তুমি হয়তো 10 মিটার খাচ্ছে না, 5 মিটার খাচ্ছে, 4 মিটার খাচ্ছে, সেটা তো চলবে না। একদম খোপে বসে যেতে হবে সব। তেমনি এদিকেও তুমি হয়তো বসাচ্ছ করে এইভাবে হয়তো শেষে যখন বসাচ্ছ শেষেরটা দেখবে 10 মিটারটা বসলো না, হয়তো 6 মিটার পর্যন্ত গিয়ে বাকিটা এক্সেস হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম তো চলবে না। তার মানে সমস্যাটা কোথায়? একেও এমন মিউচুয়াল পজিশনে আনতে হবে, একেও এমন মিউচুয়াল পজিশনে আনতে হবে যেন 4 কোনা বর্গাকার টাইলস খোপে একদম এর সঙ্গে খাপে মিশে যায়, দৈর্ঘ্যটাও মিশে যাবে, প্রস্থটাও মিশে যাবে। এমন অ্যাকিউরেট একটা হিসাব তোমাকে আনতে হবে। তুমি কি করে আনবে? তো যদি তোমরা ছোটবেলার একটু এগিয়ে যাও, সামনে পিছিয়ে যাও পেছনের দিকে, তাহলে তোমাদের মনে থাকবে এমন কিছু প্রশ্ন ছিল 5-6-এ, যেমন এতগুলো ধুতি এবং এতগুলো শাড়ি কতগুলো পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এইরকম যে প্রশ্নগুলো ছিল। 300টা ধুতি আর 528টা শাড়ি কতগুলো পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? সেক্ষেত্রে তোমরা কি করেছো তোমাদের হয়তো মনে নেই, আমরা তখন সে সময় গসাগু করেছি। গসাগুর সুবিধাটা কি আমি একটু আগে বলি তোমাদের। গসাগুর সুবিধা হচ্ছে যে মনে করো 85, 25,
30, সাপোজ 3টা সংখ্যা নিলাম। আমি বলতে চাই যে 85-এর মধ্যেও এমন একটা সংখ্যা তুমি স্থির করো যেটা 85-এর মধ্যেও আছে, 25-এর মধ্যেও আছে, 30-এর মধ্যেও আছে, তিনজনের মধ্যে কমন পাবে। তাহলে তুমি কি করবে? কোন একটা সংখ্যা, এমন একটা সংখ্যা বার করো যেটা তিনজনেতে আছে, মানে এর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে তিনজনের সঙ্গে তুমি গুণিতক হিসাবে পাবে। আমরা কি করবো? এর গসাগু করবো। 5 17 85, 5 5 25, 5 6 30। গসাগু, লসাগু পদ্ধতিতে গসাগু করলে কেমন হয়? এই উপরে যেটা থাকে সেটা গসাগু, বা যেটা সবগুলোই খাবে ততক্ষণ গসাগু। গসাগু কত হলো? 5। তুমি খেয়াল করে দেখো, 5 এরও গুণিতক, 5 এরও গুণিতক, 5 এরও গুণিতক। তাহলে যদি এমন কোনো সিচুয়েশন আসে যখন সবার মধ্যেই 5টা 7টা অ্যামাউন্ট দিয়ে দিল, হয়তো সবার মধ্যে কে লুকিয়ে আছে যে সবার গুণিতক, তখন তোমাকে কী করতে হবে? গসাগু করতে হবে। তার মানে এই 5-এর বেশ কিছু গুণ এ বটে, 5-এর বেশ কিছু গুণ এ বটে, আর 5-এর বেশ কিছু গুণ এ বটে, সবার মধ্যে 5 আছে। এই সিচুয়েশনটা এখানে দরকার পড়ছে। এমন একটা সংখ্যা তুমি বার করো, এইটা 10 হলে চলবে না, 15 হলে চলবে না, 5 হলে চলবে না, এমন কোনো একটা সংখ্যা বার করো দৈর্ঘ্য বা প্রস্তুতে, যেটা এর সঙ্গে গুণিতক। গুণিতক মানে কি? এইভাবে খাপে খাপে বসে যাবে, খাপে খাপে বসে যাবে, না কমবে না বাড়বে। আর এদিকেও খাপে খাপে বসে যাবে যে না কমবে একটুকু না বাড়বে একটুকু। তাহলে 385 আর 60-এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা দুজনের সঙ্গে গুণিত, বা বলতে পারো একদম সিমিলার, খাপে খাপে গিয়ে বসে যাবে, না বাড়বে না কমবে। এইটা হলো গসাগুর কাজ। মানে এক কথায় কি বলতে চাইছি আমি, যখন এই ধরনের সিচুয়েশন হবে কিনা অ্যাডজাস্ট করো যাতে এতেও মিলে যায় এতেও মিলে যায়, না বাড়ে না কমে, তখন তোমাকে গোসাগুতে যেতে হবে। তাহলে আসল কথা 385 মিটার এবং 60 মিটারের গোসাগু কত হচ্ছে দেখো। 385 60 দ্বারা গোসাগু করে নিচ্ছি আমরা। 6 6 36, এবার 25 60 নামলো, 25 নামলো, 5 নামলো। গোসাগু কত হলো? এই দুটোর 5 মিটার। মানেটা তুমি কি পেলে? 385 আর 60 দুজনের গুণিতক যদি 5 হয়, দুজনের গোসাগু যদি 5 হয়, তার মানে এই 5 ইঞ্চির এতটা পর্যন্ত, সাপোজ এই 5 ইঞ্চি যদি এটা হয় মনে করো, তাহলে এটাও 5 ইঞ্চি পর পর খাপে খাপে বসবে, না বাড়বে না কমবে, আর এখানে 5-এরও পর পর বসে যাবে, না বাড়বে না কমবে। তার মানে যে টাইলসটা ব্যবহার করা হবে সেটা, এই যে টাইলসটা ব্যবহার করা হবে এটাও 5 হবে, এটাও 5 হবে। তার মানে সবচেয়ে বড় কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করবে? এদিকেও 5 হবে, এদিকেও 5 হবে, 5 মিটার গুণিত 5 মিটার। এতই উত্তর হবে সর্ববৃহৎ টাইলসের মাপ হবে 5 মিটার গুণিত 5 মিটার। মাপ মানে কেমন আকার? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো 5 5 হলে সবে এও খাবে এও খাবে, খাপে খাপে বসে যাবে। এইটা হয়ে গেল আমাদের প্রথম উত্তর। এবার আসছে দ্বিতীয়টা। সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? কটা টাইলস লাগবে? তো কটা টাইলস লাগবে এটা তো সহজ ব্যাপার বলে, ভেবে দেখো তুমি। পুরো ক্ষেত্রফলটা জানো, এইটা গুণ না করো, জানো তুমি কটা পড়ে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে ক্ষেত্রফল বলে। আর এই একটা ক্ষেত্রফল তুমি জানো এইটা, তাহলে কটা টাইলস লাগবে কি করবে? ভাগ করে দিবে। মনে করো এইটা ক্ষেত্রফল 10 বর্গ মিটার, আর এক একটা টাইলসের ক্ষেত্রফল 2 বর্গ মিটার। কটা টাইলস বসবে? 5টা। 5 দুগুণে 10, 10 কে 2 দ্বারা ভাগ করে দেবে। তেমনি কটা টাইলস লাগবে? টোটাল ক্ষেত্রফল বাই একটা টাইলসের ক্ষেত্রফল। অতএব টাইলসের সংখ্যা হচ্ছে
এটা সমগ্র ক্ষেত্রফল আর এটা একটা টাইলসের ক্ষেত্রফল, ভাগ করে দাও। 5 7 35, 5 7 35, 5 7 35, 36 37 38 3 দিতে, 5 7 35, 5 12 60, 77 কে 12 দ্বারা, 7 2 14 4 8 1 15, 924টি। টাইলসের সংখ্যা হলো 924টি। দেখে নাও, আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। যদি বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে আর একবার দেখে নেবে তোমরা, একটু ওই জায়গাগুলো যেগুলো বোঝালাম আমার মনে হয় অসুবিধা থাকবে না।